সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে কথা বলা শুরু করব। এই ভেক্টর আমরা জানি ভেক্টর রাশি হচ্ছে যাদের মান আছে এবং দিক আছে তারা হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। এই ক্যালকুলাস যে কথাটা রয়েছে এটা মূলত ম্যাথের অংশ। তোমরা ম্যাথে ক্যালকুলাস নামে একটা বড় অংশ তোমরা পড়বা। তো ক্যালকুলাস কি সেটা প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব। কেন ক্যালকুলাস নিয়ে আমাদেরকে জানতে হবে? কারণ তোমরা জানো হচ্ছে পদার্থবিজ্ঞানকে যদি আমরা প্রকাশ করতে চাই গাণিতিকভাবে তাহলে অবশ্যই ম্যাথের সাহায্য রাখবে। ম্যাথ ছাড়া কখনোই তুমি ফিজিক্সকে ব্যাখ্যা করতে পারবে না। অর্থাৎ ম্যাথ পড়তে গেলে ফিজিক্স পড়তে গেলে অবশ্যই তোমার ম্যাথের সাহায্য লাগবেই। এই জন্য ম্যাথের কনসেপ্টগুলো আমার লাগবে। এই জন্য আমরা ক্যালকুলাস নিয়ে একটু শুরুতেই আলোচনা করে নেব। ক্যালকুলাস কি সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আগে বলে নেই ক্যালকুলাসের দুটো অংশ রয়েছে, একটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন, আর এটাকে বলা হয় যোগজীকরণ বা সমাকলন। তোমাদেরকে শুরুতেই বলে নেই এই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন এরা প্রত্যেকেই এক একটি করে অপারেটর। এখন প্রশ্ন হলো স্যার অপারেটর কাকে বলা হয়? অপারেটরের বাংলা হচ্ছে অপেক্ষক, কিন্তু আমরা অপারেটর বললেই নর্মালি সহজে বুঝি। তো অপারেটর কারা? যে অপারেট করে। বলতো এই বাস্তব জীবনে আমরা কিছু অপারেটরের উদাহরণ দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে কারা কারা ম্যাথমেটিক্যাল অপারেটর। তো বাস্তব জীবনে অপারেটর কারা? আচ্ছা ধরে নাও আমি সাইফুল স্যার, আমি কিন্তু একজন অপারেটর। বলতো কেন আমি অপারেটর? যদি কাউকে অপারেটর হতে হয় তাহলে তাকে মিনিমাম 3টা শর্ত মানতে হবে, তাহলে আমরা তাকে অপারেটর বলবো। নাম্বার 1, যেমন তোমাকে যদি আমি বলি যে আমি তোমাদেরকে পড়াইতেছি, তার মানে কি আমি তোমাদের উপরে অপারেশন চালাচ্ছি যে এই বোঝো বোঝো, ফিজিক্স তো অনেক সহজ, কেন বুঝবা না। তার মানে অপারেটর হতে গেলে প্রথম শর্ত হচ্ছে এ কারো উপরে অপারেশন চালাবে, প্রথম। দ্বিতীয় শর্ত হচ্ছে অপারেশন চালানোর পরে তাকে পরিবর্তন ঘটিয়ে দিতে হবে। যেমন আমি তোমাকে ফিজিক্স পড়াচ্ছি, ওকে, তো আমি ধরে নাও ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না। আজকের লেকচারটা করার পরও তোমরা কিছুই জানো না, যে স্যার কি পড়িয়েছে আমরা বুঝি নাই। তার মানে আগে তুমি ছিলা ক্যালকুলাস সম্পর্কে অজ্ঞ, আমি লেকচার দেওয়ার পরেও তুমি ক্যালকুলাস সম্পর্কে অজ্ঞই রয়েছো। তাহলে বলো তোমার উপরে অপারেশন চালিয়ে আমি কি তোমার জ্ঞানের কোনো পরিবর্তন ঘটাতে পেরেছি? না, তোমার জ্ঞানের লেভেলের কোনো পরিবর্তন হয়নি, তুমি কিচ্ছু শেখোনি, তাহলে আমি তোমার পরিবর্তন ঘটাতে পারিনি। সো আমাকে তুমি কিন্তু অপারেটর বলবা না। আমাকে তুমি কি স্যার হিসাবে মানবা? কখনোই মানবা না, যে স্যার পড়াতে পারে না, বোঝাতে পারে না। তাহলে অপারেটর হতে গেলে কার উপর অপারেশন চালাতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যার উপরে অপারেশন চালিয়েছে তার পরিবর্তন ঘটিয়ে দিতে হবে। ধরে নাও তোমরা বুঝেছো ফিজিক্স, আজকের লেকচারটা বুঝেছো। 3 নাম্বার শর্ত, বলো তো আজকে তোমরা আমাকে চিনতেছো, আজ থেকে যদি 10 বছর পরে যদি বলা হয় এই সাইফুল স্যার, তখন তোমরা বলবে সাইফুল স্যার? কোন সাইফুল স্যার? চিনি না তো স্যারকে। ওকে, এটাই বাস্তবতা। বলতো কিন্তু আমি আমার মতোই থেকে যাব। তার মানে অপারেশন চালানোর পরে যে অপারেশন চালিয়েছে সে উজ্জ থেকে যাবে, সে আড়ালে থেকে যাবে। ওকে, এই 3টা শর্ত মানতে হবে। কার উপরে অপারেশন চালাতে হবে, তার পরিবর্তন ঘটিয়ে দিতে হবে, এবং অপারেশন শেষে সে উজ্জ থাকবে। ওকে, সে আড়ালে চলে যাবে, সে ভেনিশ হয়ে যাবে। এই 3টা শর্ত মানলে তারা অপারেটর। তাহলে তোমরা বলো তো আমি কি অপারেটর? হ্যাঁ, আমি তোমাদের উপর অপারেশন চালাচ্ছি। নাম্বার 2, তোমাদের জ্ঞানের লেভেলের পরিবর্তন ঘটিয়ে দিতে ধরো সক্ষম হয়েছি, তাহলে তোমার পরিবর্তন ঘটিয়েছি। 3 নাম্বার, আমি সাইফুল স্যার আমার মতোই থেকে যাব, আমি আড়ালেই থেকে যাব, অগোচরেই থেকে যাব, আমি ভেনিশ হয়ে যাব, উজ্জ থেকে যাব, তাহলে আমি অবশ্যই অপারেটর। তারপরে আর একটা অপারেটরের উদাহরণ দেওয়া যেতে পারে, যে একজন ডাক্তার, সে কি করে বলতো? রোগী অসুস্থ, রোগীর উপরে অপারেশন চালায়, কাটাছেঁড়া করে, অপারেশন চালিয়েছে। বলতো রোগীর কি পরিবর্তন হয়? হ্যাঁ, রোগী অপারেশনের আগে ছিল অসুস্থ, অপারেশনের পরে সে দিব্যি সুস্থ হয়ে যায়। তাহলে রোগীর উপরে সে অপারেশন চালিয়ে রোগীর পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, 2 নম্বর শর্ত মেনেছে। এবার বলতো সুস্থ হওয়ার পরে ওই রোগী কি কখনো ওই ডাক্তারের খোঁজ নেয় যে ডাক্তার সাহেব কেমন আছে, ডাক্তার বেঁচে আছে নাকি মরে গেছে? কখনো আমরা খোঁজ নেই না। তার মানে ডাক্তার উজ্জ থেকে যায়। সো ডাক্তার একজন
অপারেটর। আর একটা অপারেটরের খুব চমৎকার উদাহরণ দেওয়া যায়, বলতো নান্টু ঘটক। আমরা ঘটককে সবাই চিনি, বিয়ে যারা করিয়ে দেয় তারা হচ্ছে ঘটক। এই ঘটকও কিন্তু অপারেটর। কেন অপারেটর এই ঘটকও? কারণ হচ্ছে দেখো, মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষের উপরে এই ঘটক অপারেশন চালায়। গিয়ে কি বলে, বলে যে আরে এত সুন্দর ছেলে, কোনো সমস্যা নাই, এরা হাজারে একটা ছেলে, কোনো বদ অভ্যাস নাই, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চেহারা, ওকে, পাম্পট্টি মারে। তারপরে আবার ছেলে পক্ষকে গিয়ে আবার বলে মেয়ে পক্ষ সম্পর্কে, আরে এত সুন্দর মেয়ে, মানে হাজারে একটা হয়, এত সুন্দর রান্না, তারপরে হচ্ছে ইসলামী অনুশাসন মেনে চলে, তারপর হচ্ছে রান্নার এত টেস্ট, খুব সুন্দর রান্না করতে পারে, তারপরে হচ্ছে রুমের মধ্যে রেখে দিলে বাল্ব লাগবে না, হ্যাঁ আলো দিয়েই রুম আলোকিত হয়ে যাবে। এই রকম অনেক চাপাবাজি করে তারপরে ঘটনা ঘটিয়ে দেয়, তাই না? তার মানে কনে পক্ষ এবং ছেলে পক্ষের উপরে অপারেশন চালায় ঘটক। চালানোর পরে কি করে, ওই ছেলে এবং মেয়ের কি পরিবর্তন ঘটায়? অবশ্যই পরিবর্তন ঘটিয়ে দেয়। বলতো আগে ছেলে ছিল একা, মেয়ে ছিল একা, তারপরে দুইজনকে এক সুতায় বেঁধে দেয়। আগে ছেলেটা ছিল স্বাধীন, বিয়ের পরে হয়ে যায় পরাধীন, জীবন শেষ। তাহলে বলো পরিবর্তন ঘটিয়ে দিয়েছে? হ্যাঁ পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, ছেলে মেয়ের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। নাম্বার 3, বলতো বিয়ের পরে ওই ঘটকের কি কেউ কখনো খোঁজ নেয় ঘটক বেঁচে আছে না মরে গেছে? কখনোই আমরা খোঁজ নেই না। আমার কথা যদি বিশ্বাস না করো, তোমার বাবা বা তোমার চাচাকে তুমি জিজ্ঞেস করো যে বাবা তোমার যারা বিয়ের ঘটকালি যারা করেছিল তোমার বিয়ের, ওই ঘটকের নাম কি, বা ঘটক এখন কোথায় আছে, সুস্থ আছে নাকি বেঁচে আছে না মরে গেছে? আমার বিশ্বাস বলতে পারবে না। তার মানে ঘটক পূজ্য থেকে গেছে। তাহলে ঘটকও কিন্তু 3টা শর্ত মেনেছে। সো ঘটক কিন্তু আমাদের বাস্তব জীবনের একটা অপারেটর, একজন অপারেটর। কিন্তু আমরা বাস্তব জীবনের অপারেটর নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা কথা বলতে চাচ্ছি ম্যাথমেটিক্যাল অপারেটর নিয়ে, ক্যালকুলাসের কি কি অপারেটর আছে এগুলো নিয়ে। চলো অপারেটর সম্পর্কে তুমি জানোই, আমরা একটু পরিচয় করিয়ে দিই, তোমাদেরকে একটু যোগ বিয়োগ শেখাই। ধরো 10 এবং 2, 10 2, 10 2, 10 2, সব জায়গাতে 10 এবং 2 আমি নিয়েছি। দেখো তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এদেরকে আমি তোমাদেরকে কাজ করতে বলেছি যে অপারেশন করো তো কি হয়। বলো তো প্রথম আনসারটা কত হবে? 12। দ্বিতীয় আনসারটা কত হবে? 8। তৃতীয় আনসারটা হবে 20। চতুর্থ আনসারটা হবে 5। আর আমার প্রশ্ন হলো, আমি তো সবসময় 10 আর 2 নিয়েছি, আনসারগুলো এইরকম ডিফারেন্ট আনসার হলো কেন? কারণ এই জন্য ডিফারেন্ট আনসার হয়েছে, ওই 10 আর 2 এর উপরে সবসময় একই অপারেটর কাজ করে নাই, একই রকম অপারেশন চালায়নি, ভিন্ন ভিন্ন অপারেটর অপারেশন চালিয়েছে। কে কে অপারেশন চালিয়েছে? দেখো যোগ, এ বলেছে আমাকে জোড়া লাগাও, এই জন্য আমি 12 হয়েছে, যোগ করেছি। এই যে দেখো দ্বিতীয়টাতে মাইনাস বলেছে আমাকে বাদ দাও, আমাকে তোমার থেকে আমাকে বিয়োগ করে দাও, এই জন্য দেখো 8 হয়েছে। 3 নাম্বার বলছে আমাকে গুণ করো, 20 হয়েছে। 4 নাম্বারে বলেছে আমাকে ভাগ দাও, অনুপাত নাও, 5 হয়েছে। তাহলে বলো তো এই যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4 জনেই এই 10 এবং 2 এর উপরে অপারেশন চালিয়ে তার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। দেখো এই যোগ বিয়োগ গুণ ভাগ, এই 3টা শর্ত কি মেনেছে? মেনেছে। দেখো 10 আর 2 এর উপরে অপারেশন চালিয়েছে। 2 নাম্বার অপারেশন চালিয়ে তাদের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, ছিল 10 এবং 2 হয়েছে 12, পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। দেখো তো পরিবর্তন ঘটানোর পরে কি তারা আছে প্লাস মাইনাস গুণ ভাগ আছে? না, তারা উচ্চ থেকে গেছে। তাহলে 3টা শর্তই মেনেছে। তাহলে এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রত্যেকেই এক একটি করে ম্যাথমেটিক্যাল অপারেটর। তাহলে আমরা অপারেটর কাকে বলবো? যে রাশি বা যে সিম্বলটা বা যে প্রতীকটা কিংবা যে কোনো রাশির উপরে ক্রিয়া করে তার পরিবর্তন ঘটিয়ে দেয় এবং পরিবর্তন শেষে নিজে উজ্জ থেকে যায়, নিজে আড়ালে থেকে যায়, ওই টার্মগুলোকে বলা হয় এক একটি করে ম্যাথমেটিক্যাল অপারেটর, গাণিতিক অপারেটর। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এক একটা করে গাণিতিক অপারেটর। এবারে ঠিক সেম এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনও এক একটা করে গাণিতিক অপারেটর। প্রথম কথা, এই ডিফারেন্সিয়েশন কি বুঝতে গেলে
তোমাকে জানতে হবে যে ডিফারেন্সিয়েশনের চিহ্ন কি, কারণ প্রত্যেকটা অপারেটরের একটা করে চিহ্ন আছে। যেমন যোগের চিহ্ন এটা, বিয়োগের চিহ্ন এটা, গুণের চিহ্ন এটা, ভাগের চিহ্ন এটা। তাহলে আমাকে বলো তো এই ডিফারেন্সিয়েশন যে অপারেটর আছে এরও একটা সিম্বল আছে, প্রতীক আছে, চিহ্ন আছে। তাহলে তোমরা ছোটবেলা থেকে জানো না, এই জন্য খটকা লাগতে পারে, কিন্তু সিম্বলটা আমরা আজকে শিখব। ডিফারেন্সিয়েশনের চিহ্ন হচ্ছে এইরকম, ডি ডিএক্স, এইভাবে বলতে হবে, ডি ডিএক্স, ডি ভাগ ডিএক্স, ডি বাই ডিএক্স এইভাবে বলা যাবে না। তাহলে আসল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ডি ডিএক্স। এই ডি ডিএক্সটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চিহ্ন। তো ডি ডিএক্স কি সবসময় হবে না, নিচে যদি এক্স হয় তাহলে বোঝাবে এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই পাশে এক্স এর টার্ম থাকবে, যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে ডান পাশে লিখব। তাহলে এখানে এক্স হলে এক্স এর টার্ম থাকবে। এটা যদি ওয়াই হয় তাহলে বুঝতে হবে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে ওয়াই এর টার্ম থাকবে। যদি এটা জেড হয় তাহলে বুঝতে হবে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ডান পাশে জেড এর টার্ম থাকবে। তাহলে আমরা এক্স লিখেছি, তাহলে ডান পাশে এক্স এর টার্ম থাকবে। আচ্ছা ধরে নাও এখানে আছে এক্স টু দি পাওয়ার 5। ওকে, এই কথাটার অর্থ কি, এক্স টু দি পাওয়ার 5 কে আমরা এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশনের কিছু নিয়ম আছে। ওকে, যেমন যোগের নিয়ম আছে, গুণের নিয়ম আছে, ভাগের নিয়ম আছে, তোমরা শিখেছো এগুলো ছোটবেলায়। তাহলে ডিফারেন্সিয়েশনের নিয়ম আছে। যদি কোনো কিছুর উপরে পাওয়ার থাকে তাকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাও তার একটা নিয়ম আছে। নিয়মটা এরকম, আমি লিখে দেই, ডি ডিএক্স, ধরো এক্স টু দি পাওয়ার এন আছে, এনটা হচ্ছে মানে কত ঘাত, 1 2 3 4 5 6 যে কোনোটা হতে পারে। ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে আগে লিখে নিবা এক্স টু দি পাওয়ার এন ছিল, পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা, পাওয়ার থেকে 1 বিয়োগ দিবা। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে হবে এন এক্স এন মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে, সেই পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এই রকম ডিফারেন্সিয়েশনের অনেকগুলো নিয়ম আছে। ডিফারেন্সিয়েশনের নিয়ম যেমন হচ্ছে, তুমি যদি এক্স টু দি পাওয়ার এন করো তাহলে হবে এন এক্স এন মাইনাস 1, যদি তুমি এক্স কে করো তাহলে হবে 1, যদি তুমি সাইন এক্স কে করো হবে কজ এক্স, কজ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো হবে মাইনাস সাইন এক্স, তারপরে যদি তুমি লগ এক্স কে করো হবে 1 বাই এক্স। এইরকম কিছু নিয়ম আছে, তবে আমাদের এইটা মনে রাখলেই হবে। তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার 5 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে কি হবে, এক্স টু দি পাওয়ার 5 ছিল, লিখে নাও। এবার 5টা সামনে চলে আসবে, এই 5 থেকে 1 বিয়োগ হবে, কত হবে ডিফারেন্সিয়েশন করলে হবে 5 এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার যদি 8 কে করি তাহলে হবে 8 এক্স টু দি পাওয়ার 7, যদি এক্স টু দি পাওয়ার 10 কে করি তাহলে হবে 10 এক্স টু দি পাওয়ার 9, ঘাত থেকে 1 কমে যাবে। এখন প্রশ্ন হলো স্যার এই ডিফারেন্সিয়েশন আসলে জিনিসটা কি? ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা বড় রাশিকে ভেঙে ছোট ছোট রাশিতে পরিণত করা। যেমন ধরে নাও তোমার হাতে একটা মাটির কলস আছে, বড় জিনিস, এটাকে যদি ফেলে দাও তাহলে বলো তো মাটিতে পড়ে ছোট ছোট টুকরা হয়ে যাবে। তাহলে বড় জিনিসটাকে ভেঙে আমি ছোট জিনিসে পরিণত করেছি, দিস ইজ ডিফারেন্সিয়েশন। এই জন্য বাংলা বলা হয় অন্তরীকরণ, মানে অন্তর করা, কমানো। ব্যবকলন বলি না আমরা, ব্যবচ্ছেদ, ব্যবকলন মানে ছোট করা। তাহলে ডিফারেন্সিয়েশন একটা বড় রাশিকে ভেঙে ছোট রাশিতে পরিণত করে। এখানেও তুমি দেখো আমার ছিল এক্স টু দি পাওয়ার 5, এক্স এর পর কত ছিল 5, দেখো এবার এক্স এর ঘাত কত হয়েছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে ঘাতটা কমে যাচ্ছে, পাওয়ারটা কমে যাচ্ছে, তার মানে বড় রাশি থেকে ছোট রাশির দিকে ধাবিত হচ্ছে। আবার যদি তুমি ধরো এক্স টু দি পাওয়ার 4 কে আরেকবার করো, আমি একটু করার জন্য করছি, ধরো ডি ডিএক্স আমার ছিল 5 এক্স টু দি পাওয়ার 4, বলো তো কি হবে, 5 তো এবার কনস্ট্যান্ট, 5টাকে সামনে নিয়ে আসবো, এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে বলো তো 5টা আমার থাকলো, এক্স টু দি পাওয়ার 4 থাকলো, তাহলে 4টা সামনে চলে আসবে, সেইখান থেকে 1 বিয়োগ হবে, তাহলে কত হবে 4 5 20 এক্স টু দি পাওয়ার 3। দেখো এবার ঘাত হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 3, আরো 1 ঘাত কমে গেছে। তাহলে ডিফারেন্সিয়েশন একটি বড় রাশিকে ভেঙে ছোট রাশিতে পরিণত করে। এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ বা ব্যবকলন করব। এবারে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলন ঠিক ডিফারেন্সিয়েশনের উল্টা। এটা কি করে, বড় রাশিকে ভেঙে ছোট রাশিতে পরিণত করে। আর ইন্টিগ্রেশন কি করবে,
ছোট রাশিগুলোকে জোড়া লাগিয়ে বড় রাশিতে পরিণত করবে। ওই যে বললাম, এবার ছোট ছোট যে কলসির টুকরাগুলো ছিল এদেরকে যদি জোড়া লাগিয়ে আবার কলসির শেপ দিতে পারো, দিস ইজ ইন্টিগ্রেশন। চলো তো আমরা একটু দেখি ইন্টিগ্রেশনের একটি সিম্বল আছে। তার আগে একটু বলে নাও, একটু বলে নেই তোমাদেরকে, ডিফারেন্সিয়েশন কি একটা অপারেটর? অবশ্যই অপারেটর। এও তিনটা শর্ত মেনেছে। বলো তো x⁵ এর উপরে অপারেশন চালিয়েছে কে? এই যে মিস্টার ডি ডিএক্স। 2 নাম্বার, তার কি পরিবর্তন ঘটিয়েছে? হ্যাঁ, ছিল x⁵ হয়েছে 5x⁴ পরিবর্তন ঘটিয়েছে। 3 নাম্বার, বলো তো ছিল ডি ডিএক্স, ফাইনালি কি আমার ডি ডিএক্স আছে? না, উজ্জ থেকে গেছে। সো ডিফারেন্সিয়েশন ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ অপারেটর। ইন্টিগ্রেশনও একটা অপারেটর। ইন্টিগ্রেশনের চিহ্ন কেমন হবে, সিম্বল কেমন হবে? সিম্বল হচ্ছে এইরকম, এইরকম চিহ্ন দিয়ে ডিএক্স লিখবা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল। এইখানে যদি এক্স থাকে তাহলে বুঝবা এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে মাঝখানেও এক্স এর টার্ম হবে। যদি এখানে ওয়াই থাকে তাহলে বুঝবা এটা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে মাঝখানে ওয়াই এর টার্ম থাকবে। আশা করি বুঝেছো। চলো আমরা ধরে নেই এখানে আছে x⁵, x⁵। এই কথাটার অর্থ হচ্ছে x এর সাপেক্ষে x⁵ কে আমি একবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন মানে জোড়া লাগানো। দেখো যোগজীকরণ, যোগের মতো, সমাকলন একত্রিত করা, সমাকলিত করা, একত্রিত করা। ওকে, ইন্টিগ্রেশনেরও অনেকগুলো নিয়ম আছে। যদি এইরকম পাওয়ার থাকে সেই ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে, খেয়াল করো, ধরো x⁴n আছে, এখানে dx আছে, তার মানে x এর সাপেক্ষে আমি x⁴n কে একবার ইন্টিগ্রেশন করব। নিয়ম হচ্ছে যা আছে আগে লিখে নাও, x⁴n ছিল, পাওয়ারের সাথে 1 যোগ করো এবং পুরো পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে n+1। আমি আবার বলছি, পাওয়ার যা থাকবে সেই পাওয়ারের সাথে 1 যোগ হবে, নিচে পুরো পাওয়ারটা ভাগ হয়ে যাবে। যদি পাওয়ারওয়ালা এইরকম টার্ম থাকে তাহলে এইভাবে ইন্টিগ্রেশন করবো। তবে ইন্টিগ্রেশনের আরো অনেকগুলো নিয়ম আছে, যেমন তুমি 1/x কে যদি ইন্টিগ্রেশন করো হবে হচ্ছে log x, তারপরে হচ্ছে তুমি যদি sin x কে করো হবে -cos x, cos x কে করলে হবে sin x। ওকে, আবার যদি বলো cos 5x কে করব তাহলে হবে sin 5x/5। ওকে, এইরকম কিছু ইন্টিগ্রেশনের নিয়ম আছে, তবে আমাদের এইটা মনে রাখলেই হবে। তাহলে বলো এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করতে চাও তাহলে আমরা লিখে নেব x⁵, লিখে রাখলাম। কি করব? পাওয়ারের সাথে 1 যোগ করব, 1 যোগ, তারপরে পুরো পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে। বলো তো কত হবে? x⁴, নিচে হবে 4। ইন্টিগ্রেশন হয়ে গেছে। তাহলে আমাকে বলো তো ইন্টিগ্রেশন কি করে? ছোট রাশিকে বড় রাশিতে পরিণত করে। দেখো ছিল x⁵, মানে পাওয়ার ছিল 3, আমার এসেছে কিন্তু 4, পাওয়ার এসেছে 4, তার মানে ঘাত বাড়িয়ে দিচ্ছে। তার মানে ছোট ছোট রাশিকে বড় রাশিতে পরিণত করে হচ্ছে ইন্টিগ্রেশন। বলো তো আমাকে ইন্টিগ্রেশন কি এক ধরনের অপারেটর? হ্যাঁ, দেখো x⁵ উপরে অপারেশন চালিয়েছে, তার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এবং ওই বেচারা উজ্জ থেকে গেছে, ভেনিশ হয়ে গেছে, তাহলে এও কিন্তু একটা অপারেটর। আমি কয়েকটা কথা তোমাদেরকে বলেছিলাম, সেটা হলো যে এই ইন্টিগ্রেশন ইজ দ্য ডিফারেন্ট প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ইন্টিগ্রেশনের উল্টা প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়াটা হচ্ছে ইন্টিগ্রেশন। চলো তো আমরা একটু দেখি। দেখো আমার ছিল x⁵, আমার হয়েছে ডিফারেন্সিয়েশন করে 5x⁴। তাহলে এই 5x⁴ কে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি তাহলে বলো তো আবার x⁵ পাবো। যদি পাই তাহলে আমরা বুঝবো ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়া। চলো এইটাকে আমরা একবার ইন্টিগ্রেশন করি। তাহলে এখানে থাকবে 5, এখানে x⁴, এখানে dx, মানে x এর সাপেক্ষে 5x⁴ কে একবার ইন্টিগ্রেশন করব। বলো তো আমাকে, 5 তো কনস্ট্যান্ট, বাইরে আসবে, এখানে শুধু থাকবে x⁴, এখানে থাকবে dx, 5 থাকলো, x⁴ থাকলো। ইন্টিগ্রেশনের নিয়ম কি? উপরে 1 যোগ, পুরো পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে বলো তো আমাকে এখানে 5 থাকলো,
এখানে উপরে হবে এক্স টু দি পাওয়ার 5, নিচে হবে 5, 5 5 কেটে যাবে, এখানে শুধু থাকবে এক্স টু দি পাওয়ার 5, ছিল এক্স টু দি পাওয়ার 5, এই দেখো এক্স টু দি পাওয়ার 5 পেয়েছি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এবারে ইন্টিগ্রেশন কথাটার অর্থ কি? অর্থ কি বললাম? ছোট ছোট রাশিকে ছোট ছোট রাশিকে বড় রাশিতে পরিণত করে। তাহলে এভাবে বলা যায় না ইন্টিগ্রেশন ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ সামেশন, ইন্টিগ্রেশন এক ধরনের যোগ, আসলে যোগ। চলো তো আমরা ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। আচ্ছা ধরে নাও আমার কাছে একটা স্কেল আছে, আমি একটু বোঝানোর জন্য তোমাদেরকে বলি। আচ্ছা ধরে নাও এটা আমার কাছে একটা স্কেল আছে। ওকে, এই স্কেলটা আমি একটু এখানে আঁকি। এই যে স্কেলটা আঁকলাম, স্কেলটা দৈর্ঘ্য ধরে নেই এক্স, এর মান 5 মিটার 10 মিটার হোয়াট এভার, যে কোনো একটা হতে পারে। তো এই এক্স কে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব, মানে আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে বলো তো এটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগ হচ্ছে এক্স এর ক্ষুদ্রতম অংশ, তাহলে এটা হবে ডিএক্স। তোমাদেরকে একটু বলে নেই, যদি ক্ষুদ্র জিনিস মিন করার দরকার হয় ফিজিক্সে, তাহলে আমরা ডি দিয়ে প্রকাশ করব, এক্স এর ক্ষুদ্রতম অংশ ডিএক্স বা ডেল্টা এক্স। তাহলে বলো তো এটাও হবে ডিএক্স, এটুকু হবে ডিএক্স, এটুকু হবে ডিএক্স। এবার আমাকে বলো এই ডিএক্স 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 সবগুলো ডিএক্স কে যদি আমি যোগ করি তাহলে আমার এক্স পাবো। ওকে, তাহলে যোগ করা মানে ইন্টিগ্রেশন করা। তাহলে এই ডিএক্স কে আমি কি করব? যোগ যদি করি তাহলে আমি এক্স পাবো। মানে ব্যাপারটা অনেকটা এই রকম, আমি যদি যোগ করি, বলো তো যোগ মানে সামেশন, সামেশন চিহ্ন দিলাম। কাকে যোগ করব? ডিএক্স কে যোগ করব। তাহলে বলো এইটাকে যোগ করলে কত পাওয়ার কথা? এক্স পাওয়ার কথা। যদি পাই তাহলে আমরা বুঝবো ইন্টিগ্রেশন এক ধরনের সামেশন। তাহলে দেখো এই সামেশন চিহ্নটা আমি একটু তুলে দিলাম, দিয়ে এই জায়গায় ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এই সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, আর এখানে ছিল ডিএক্স, ডিএক্স লিখলাম। এই মানটা আমরা কত পাবো সেটা আমরা একটু দেখতে চাই। খেয়াল করো, সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি, ডিএক্স ছিল, ডিএক্স ছিল। বলো তো এই আনসারটা আমার কত বের হতে হবে? এক্স বের হতে হবে। এখন ডিএক্স কে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। বলো তো ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত হবে? এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে তো কেউ নাই, তাহলে এইখানে কাকে করব? ইমাজিন করো আমি ইন্টিগ্রেশন করতে চাই, এই সাইডে একটু লিখি, ডিএক্স ছিল, একে ইন্টিগ্রেশন করতে হবে। বলো তো কেউ আছে? না, কিন্তু কাউকে না কাউকে তো থাকতে হবে। বলো তো কেউ নাই মানে কত আছে? এক আছে, কিন্তু এক থাকলে তো হবে না, এটা আমার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এক্স এর টার্মই থাকতে হবে। বলো তো এক্স এর এখানে 1 ছিল, তাহলে আমি এখানে এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ এক্স এর পাওয়ার 0 মানে তার মান 1, এভাবে তো লেখা যায়। তাহলে এবার এক্স এর টার্ম এসেছে, তাহলে আমার ইন্টিগ্রেশন এবার আমি করতে পারবো। এক্স টু দি পাওয়ার 0 ছিল, তাহলে বলো এর সাথে আমি পাওয়ারের সাথে 1 যোগ করব এবং পুরো পাওয়ারটা নিচে ভাগ করে দেব, তাহলে উপরে হবে এক্স টু দি পাওয়ার 1, নিচে হবে 1, মানে কত? এক্স। তাহলে কি বুঝেছো? ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স। তাহলে এখানেও তুমি আমাকে বলো তো এই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স হবে। তাহলে এখানে 1 ছিল, তাহলে 1 মানে কত? এক্স টু দি পাওয়ার 0, এখানে ডিএক্স। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 0 প্লাস 1, নিচে হবে 0 প্লাস 1, মানে হবে এক্স। দেখো এক্স পাওয়ার কথা ছিল, আমি এক্স এই পেয়েছি, রাইট হ্যান্ড সাইড আমি একই পেয়েছি। তাহলে বলো তো এভাবে আমরা বলতে পারি না যে ইন্টিগ্রেশন ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ সামেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন আর কিছুই না, যোগ, এক ধরনের যোগ। তাহলে কেন এই কথাটা আমি বারবার বলছি? আজ থেকে ফিজিক্সের যত জায়গায় যোগ করার দরকার হবে আমরা যোগ করব না, কি করব? ইন্টিগ্রেশন করব। কেন ইন্টিগ্রেশন করব? কারণ যোগ করাটা অনেক কঠিন, ইন্টিগ্রেশন করাটা সহজ। এখন বলতে পারো স্যার যোগ করা আসলেই কঠিন। আসলেই কঠিন। আমি যদি তোমাকে বলি 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, তো তুমি 1 ঘন্টায়ও এই আনসার আমাকে মেলাই দিতে পারবে না। মিনিমাম তোমাকে 3 পৃষ্ঠা লিখতে হবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 60 যোগ এইভাবে 100। কিন্তু আমি যদি এটাকে একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে নিয়ে এসে জাস্ট ইন্টিগ্রেশন করি, তাহলে আমার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন
যোগের চাইতে সহজ। এই জন্য দেখবা ফিজিক্সের বইয়ের অনেক জায়গাতে এই রকম চিহ্ন, এই রকম চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্ন। কি করেছে ওখানে? মানে যোগ করেছে। তাহলে আজ থেকে মনে রাখবা, যেখানে এই রকম চিহ্ন আছে বুঝবা যে ওখানে যোগ করা হয়েছে। ফাইনালি এই ক্যালকুলাস কাকে বলে, এই সংজ্ঞাটা দিয়ে আমরা শেষ করব। তাহলে ক্যালকুলাসের সংজ্ঞা এইভাবে দেয়া যায়, গণিতের যে শাখায় আমরা ছোট ছোট রাশি নিয়ে হিসাব নিকাশ করব, ছোট ছোট রাশিকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব, গণিতের ওই শাখাকে বলা হবে ক্যালকুলাস। কিন্তু আমরা